হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক পর্ষদ দ্বারা নির্ধারিত 2024-25 সালের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 200 নাম্বার পেজে ভূগোল বিষয়ের যে প্রশ্নোত্তর বিভাগটা আছে সেই বিভাগ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, আমি ছোট থেকে বড় ম্যাপ পয়েন্টিং সমস্ত কিছুই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা ধৈর্য ধরে একটু দেখো, দেখলে অনেকটা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে। কি করে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে, কি কি উত্তর হবে, সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 200, এবং যে ভূগোলের পেজটা আমরা করব সেটা হচ্ছে ব্যান্ডেল বিদ্যা মন্দিরের প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো, ফুল মার্কস 90, টাইম থাকছে 3 ঘন্টা 15 মিনিট। তো প্রথমে বলে রাখি যে 3 ঘন্টা 15 মিনিটে যাতে 90 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া যায়, সেই অনুযায়ী তোমাদের একটা টাইম ম্যানেজমেন্ট কিন্তু প্রথমে নিজেরা করে নেবে। কেননা ছোট প্রশ্নের উত্তর কিন্তু সময় কম লাগে, আর বড় প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগে। তো সেই অনুযায়ী তোমরা একটা পেজ অন্তত লিখে দেখে নিবে যে কখন কতটা সময় দিলে ঠিকঠাক তোমরা প্রশ্নের উত্তর লিখতে পারছো। টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার। তাহলে এবার উত্তরগুলো আমরা বলি। সর্বপ্রথম যেটা আছে, যে প্রক্রিয়ায় ভূমির সমতলীকরণ ঘটে। তাহলে এখানে দেখো 4টে প্রক্রিয়া দেওয়া আছে, এর মধ্যে পর্যায়নটাই হবে সঠিক উত্তর, গ যেটা আছে। তারপর আছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। অর্থাৎ পাদদেশীয় হিমবাহ মানে যেটা পর্বতের পাদদেশে জমা হয়, এটা হচ্ছে তোমার মালাস্পিনা, গ যেটা আছে সেটাই হবে সঠিক অ্যান্সার। তারপর আছে ঋতু পরিবর্তন দেখা যায় না কোন জলবায়ু অঞ্চলে। তাহলে এটা নিরক্ষীয়টাই হয়, নিরক্ষীয় 3 নম্বরে আছে, বাকিগুলো কিন্তু হবে না। তারপর 4 নম্বরে যেটা আছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দুপুরে যে গরম হাওয়া প্রবাহিত হয় তাকে কি বলে? তাকে হচ্ছে লু। হ্যাঁ, আমাদের লু নামে কিন্তু এটা পরিচিত। তারপর আছে দেখো, পৃথিবীতে মোট আয়তনের স্থলভাগের দ্বারা আবৃত অংশ শতাংশে প্রায় তোমার 29%, অর্থাৎ ক যেটা হবে সেটাই হবে তোমার সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে কি বলে? তাকে বলছে তোমার পেরিজি। হ্যাঁ, পেরিজি হচ্ছে সর্বনিম্ন। তারপর আছে একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো তোমার প্লাস্টিক, জৈব ভঙ্গুর বর্জ্য। তারপর আছে ভারতের বৃহত্তম রাজ্য। ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? রাজস্থান। সব থেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। নেক্সট হচ্ছে যমুনা নদীর উৎস হলো, যমুনা তোমার কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? যমুনোত্তরী হিমবাহ থেকে, যমুনেত্রী। তারপর হচ্ছে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটা? ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে দামোদর। তারপর আছে ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটা? জোয়ার বাজরা রাগি, মিলেটকে একসঙ্গে বলা হয় জোয়ার বাজরা রাগি, মহারাষ্ট্র। তারপর আছে ভারতের রুট কাকে বলা হয়? দুর্গাপুরকে, এটা আমরা প্রত্যেকেই জানি। তারপর আছে পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? তাহলে পূর্ব ভারতের প্রবেশদ্বার কোনটাকে বলছে? কলকাতা হচ্ছে পূর্ব ভারতের প্রবেশদ্বার। তাহলে কয়ে আছে দেখো অ্যান্সারটা। তারপর হচ্ছে মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে অক্ষাংশগত দ্রাঘিমাংশ কত? এটা হচ্ছে তোমার 4x4, অর্থাৎ এইটা হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে হয়ে গেল আমাদের তোমার ক বিভাগের সমস্ত উত্তর আমরা দিয়ে ফেললাম। তবে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে না, অল্টারনেটিভ, অর্থাৎ এখানে 14টা দেওয়া আছে, প্রথমটাতে কিন্তু 14টাই তোমাদের দিতে হবে, এখানে কিন্তু এক্সট্রা কিছু দেওয়া নেই। এরপর বিভাগ ক্ষয় যেটা আছে, এখানে তোমার এক্সট্রা দেওয়া আছে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, দেওয়া আছে 7টা, অর্থাৎ একটা কিন্তু তোমাদের বেশি দেওয়া আছে। চেষ্টা করবে সবগুলোই টার্গেট করার, কোনোটা যদি ভুল থাকে তো সেটা তোমার বাদ যাবে, বাকিগুলোর নাম্বার কিন্তু পাবে। অতএব 7টা দিয়েছে মানে তোমাকে 6টাই করতে হবে তা কিন্তু নয়, 7টারই উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে প্রথম যেটা আছে, অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়, তাই কি? তা নয়, তাহলে এটা হচ্ছে তোমার ভুল, অশুদ্ধ। নেক্সট হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়। হ্যাঁ, অবশ্যই পৃষ্ঠস্রোত বলা হয়, আর শীতলকে অন্তঃস্রোত। ঠিক আছে। এল নিনোর প্রভাবে পেরু এবং ইকুয়েডর উপকূলে প্রবল বৃষ্টিপাত হয়, শুদ্ধ, ঠিকই আছে এটা। তারপরে আছে তোমার ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, না না, সর্বোচ্চ দাক্ষিণাত্য, এটা ভুল। তারপর আছে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুড়, অবশ্যই ঠিক আছে। তারপর যে ভারতের জীবনরেখা হলো সড়ক পথ, ভারতের জীবনরেখা হলো সড়ক পথ, না জলপথ,
তাহলে এটা ভুল। তারপর হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল বর্ণ দিয়ে সড়ক পথ বোঝানো হয়। হ্যাঁ ঠিক আছে, লাল দিয়েই কিন্তু বোঝানো হয়। তাহলে এটা হয়ে গেল। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ, অর্থাৎ দেওয়া আছে শূন্যস্থান তোমাকে পূরণ করতে হবে। তা হচ্ছে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে ফাটলকে কি বলে? বাঘশুণ্ড। ঠিক আছে, উত্তর হবে বাঘশুণ্ড। বয়াকার গয়রে দন্তস্বয় রফরস্যু মূর্ধন্য ডয়ে। তারপর হচ্ছে বাতাসে ভাসমান জলীয় বাষ্প ঘনীত হওয়ার সময় কি ত্যাগ করে? লীন তাপ ত্যাগ করে। লয় দীর্ঘই দন্তন্য তয়াকার প। তারপর হচ্ছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলন রেখাকে ড্যাশ বলে। এটা কি হবে? হিমপ্রাচীর। উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোতের মিলন রেখাকে হিমপ্রাচীর বলে। তারপর দেখো শহরের জলনিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ড্যাশ দ্বারা। কিসের দ্বারা? প্লাস্টিক দ্বারা। এটা একটা বিশাল সমস্যা এখন। নেক্সট হচ্ছে 5 নাম্বার, রাজস্থানের প্রাচীন ভঙ্গিল পর্বতটি হলো কি? আরাবল্লী। এটা রাজস্থানেই অবস্থিত। আরাবল্লীর জন্যই কিন্তু রাজস্থানে পরিণত হয়েছে বা মরুভূমিতে পরিণত হয়েছে। তারপরে হচ্ছে উন্নয়নে জীবনরেখার নাম কি? জলপথ। এটা দেখো প্রশ্নটার উত্তর কিন্তু দুবার, একটা এর আগে একটা এসে দেখলাম। তাহলে জীবনরেখার নাম হচ্ছে তোমার জলপথ। তারপর আছে কারখানার গ্যাসীয় বর্জ্য পদার্থকে পরিশ্রুত করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? স্ক্র্যাবার। ড্যাশ যন্ত্রের সাহায্যে, স্ক্র্যাবার যন্ত্রের সাহায্যে এটাকে পরিশ্রুত করা হয়। স্ক্র্যাবার আবার দু রকমের হয়, সেটা তো জানো বইয়ে আছে। আচ্ছা, এরপর দেখো ছোট প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। প্রথমে কি আছে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অপরাহ্নে যে বৃষ্টি হয় তাকে কি বলে? একে 4 o'clock রেন। 4 o'clock রেন। ঠিক আছে। তারপর আছে কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন? ধনুক আকৃতি, ধনুকের মতো আকৃতি বিশিষ্ট। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য গঙ্গা, ব্রহ্মপুত্র, সুন্দরবন, সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। এই ম্যানগ্রোভ অরণ্যের 60% আছে বাংলাদেশে, 40% আছে ভারত তথা পশ্চিমবঙ্গে। তারপর আছে কোনো স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট। এটা আগেও একবার রিপিট হয়েছে। তারপর আছে দেখো দুটি সংক্রামক বর্জ্যের উদাহরণ লেখো। কি কি হবে? একটা হচ্ছে তোমার চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, আর একটা হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য। ঠিক আছে, চিকিৎসা সংক্রান্ত এবং তেজস্ক্রিয়। তারপর দেখো সোনালী তন্তু কাকে বলা হয়? কাকে বলা হয়? পাটকে বলা হয় সোনালী তন্তু। তারপর হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি কোথায় অবস্থিত? মহাকাশ গবেষণা সংস্থা তোমার বেঙ্গালুরু হতে পারে, হায়দ্রাবাদ হতে পারে, আহমেদাবাদ হতে পারে। ঠিক আছে, তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং আহমেদাবাদ। চলো এবার 8 নম্বরে চলে যায়। 8 নম্বরে আছে ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? তামিলনাড়ু উপকূল। ঠিক আছে, তামিলনাড়ু উপকূল, করমণ্ডল উপকূল। হ্যাঁ, যাই হোক একটা লিখবে তাহলেই হবে। এরপর দেখো বাম দিকের সাথে ডান দিকে যে ম্যাচ যেটা থাকে এটা 4 নাম্বার থাকে। প্রথমে আছে কি? ক্ষুব্ধ মণ্ডল। তাহলে ক্ষুব্ধ মণ্ডল কোথায় থাকে? ট্রপোস্ফিয়ারে, অর্থাৎ এইটা হচ্ছে 1 নাম্বার। তারপর আছে কার্পাস গবেষণা। কার্পাস গবেষণাটা কোথায় আছে? নাগপুরে, অর্থাৎ একেবারে নিচে আছে 2 নম্বরের উত্তরটা। তারপর আছে তোমার পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্পটা কোথায় আছে? হলদিয়া। তাহলে এটা হচ্ছে তোমার 3 নাম্বার। আর মণিপুর হচ্ছে, আর একটাই পড়ে আছে সেটা হচ্ছে লোকটাক। ঠিক আছে, তোমরা যদি এগুলোর মধ্যে কোনো একটা না পারো তো চেষ্টা করবে প্রথমে যেগুলো পারছো সেগুলো করে নেওয়ার, বাকি যেগুলো থাকছে সেগুলোই কিন্তু তোমাকে কোনো রকম ম্যানিপুলেশন করে দেখে নিলেও হবে। এবার দেখো তাহলে শর্ট প্রশ্ন চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। এরপর আমাদের ছোট প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন 6টা তোমাদের করতে হবে। এখানে আছে তোমার 6টাই কিন্তু অথবা দেওয়া আছে, মানে 12টা প্রশ্ন প্রায় দেওয়া আছে, খুবই সুবিধা। তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অপসারণ গর্ত। ঠিক আছে, তাহলে দেখো অপসারণ গর্তটা কি? অপসারণ গর্ত তোমার ওই বায়ুর চ্যাপ্টারে চলে যেতে হবে। আমি দেখাই 50 অপসারণ গর্ত। এই দেখো অপসারণ গর্ত বা ধান। হ্যাঁ, ধান ধ্রিয়ান, তার মধ্যে ধান কথাটির অপর নাম হচ্ছে তোমার অপসারণ গর্ত। অতএব প্রশ্ন শুনে তোমার ভেবাচাকা খেলে হবে না। যদি কোনোটা বুঝতে না পারো তো চেষ্টা করো প্রশ্নটা উল্টে ইংলিশ ভার্সন যেখানে আছে সেখানে ইংলিশ ভার্সনটা দেখতে, কেননা বাংলা ভার্সন কিন্তু অনেক সময় কেরামতি করা থাকে। যেমন ধানদের অপর নাম হচ্ছে অপসারণ গর্ত, কিন্তু যদি তোমার অপসারণ গর্ত লেখা হয় কিন্তু এটা যে ধান এটা তোমার মাথায় নাও ধরতে পারে, তো সেক্ষেত্রে ইংলিশ ভার্সনটা তোমরা ফলো করো।
এবার দেখো, প্রবল বায়ু প্রবাহ মরু অঞ্চলের আলগা বালুকণা ও শিলাচূর্ণকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যায়। এই প্রক্রিয়ার নাম হচ্ছে অপসারণ। এবং এটা লেখার পরে প্যারা চেঞ্জ করবে, নিয়ে লিখবে এই অপসারণের ফলে ক্ষয়প্রবণ স্থানে ভূমির উচ্চতা কমে গিয়ে কড়াইয়ের মতো অবনমন স্থান বা খাদ তৈরি হয়, যাকে অপসারণ গর্ত বা ব্লো আউট বলা হয়। রাজস্থানের থর মরু অঞ্চলে এই ধরনের যে অপসারণ গর্ত আছে সেগুলির স্থানীয় নাম হচ্ছে ধান। ঠিক আছে, তাহলে হয়ে গেল অপসারণ গর্ত এই প্রশ্নটা। তারপরে আছে তোমার হিমশৈল। তাহলে হিমশৈলটা তো আমরা জানি যে হিমশৈল তোমার বরফের পাহাড়কে তোমার বলছে হিমশৈল। এর 1/9 অংশ তোমার সমুদ্রের ওপরে থাকে এবং বেশিরভাগ অংশটাই তোমার থাকছে জলের নিচে, যার জন্য এটাতে অ্যাক্সিডেন্ট বেশি হয়। তাহলে দেখো, হিমশৈল হচ্ছে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলছে হিমশৈল। আইসবার্জ, বরফের পাহাড়। বৈশিষ্ট্য কি? এটা মহাদেশীয় হিমবাহ থেকে বেরিয়ে আসে। তারপর হচ্ছে হিমশৈলের 1/9 জলের ওপরে থাকে আর 8/9 তোমার থাকে নিচে। আর হিমশৈল গলে গেলে নুড়িবালি কাদর পাথরগুলি জমে মগ্নচড়ার সৃষ্টি হয়। আর টাইটানিকের গল্পটা আমরা প্রত্যেকেই জানি। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে চিনুক কি? দেখো, চিনুক হচ্ছে একটা স্থানীয় বায়ু। হ্যাঁ, এই স্থানীয় বায়ুটির নাম হচ্ছে তোমার চিনুক। তবে এটা হচ্ছে শীতল। হ্যাঁ, স্থানীয় বায়ুকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উষ্ণ, একটা শীতল। এটা হচ্ছে তোমার তুষার ভক্ষক। চিনুক কথাটির অপর নাম হচ্ছে তোমার তুষার ভক্ষক। এই দেখো, সরি, এটা উষ্ণ। হ্যাঁ, আমার ভুল হয়েছে, উষ্ণ স্থানীয় বায়ু তুষার ভক্ষকের অপর নাম। দেখো, উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে পূর্ব ঢাল থেকে যে উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রেরি সমভূমিতে নেমে আসে তাকে চিনুক বলছে। তাহলে চিনুক কথাটির অর্থ হচ্ছে তুষার ভক্ষক। শীতকালে এই বায়ুর প্রভাবে রকি পর্বতের পাদদেশ সহ সমগ্র অঞ্চলে তুষারপাত গলে যায় বলে প্রেরি অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমির সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে তৃণভূমি প্রেরি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কিন্তু চিনুকের একটা ভূমিকা আছে। তারপরে আছে দেখো তোমার মৌসুমি বিস্ফোরণ। তাহলে মৌসুমি বিস্ফোরণ কোনটাকে বলছে? মৌসুমি বায়ুর যে হঠাৎ আগমন সেটিকেই বলছে তোমার কিন্তু মৌসুমি বিস্ফোরণ। এটা কিন্তু জুন জুলাই মাসে আমাদের ভারতে ঢুকে থাকে এবং তোমার মৌসুমি বিস্ফোরণ নামে এটা আমাদের কাছে পরিচিত। দেখো, তাহলে এই হচ্ছে তোমার মৌসুমি বিস্ফোরণ। গ্রীষ্মকালের শেষের দিকে, অর্থাৎ অত্যধিক তাপমাত্রা থাকে তার শেষের দিকে, বিশেষত মে মাসে উত্তর পশ্চিম ভারতে মানে রাজস্থানের মরুভূমি সংলগ্ন অঞ্চলে এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের আকর্ষণে সুদূর ভারত মহাসাগরের উচ্চচাপ এলাকা থেকে আর্দ্র বায়ু আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় শাখায় বিভক্ত হয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে। এই বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে পরিচিত। প্যারা চেঞ্জ করে লিখতে হবে, গ্রীষ্মের অসহ্য গরমের মধ্যে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবে ভারতে প্রবেশ করে। আকাশ মেঘে ঢাকা থাকে, শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এইভাবে ভারতে বর্ষাকালের সূচনা হয়। একে মৌসুমী বিস্ফোরণ বা বাস্ট অফ মনসুন বলা হয়। নেক্সট আছে তোমার বর্জ্য পৃথকীকরণ। তাহলে এটা হচ্ছে তোমার বর্জ্য ম্যানেজমেন্টের যে চ্যাপ্টারটা আছে, ব্যবস্থাপনা, তার একটা হচ্ছে তোমার প্রসেস বর্জ্য পৃথকীকরণ। দেখাই, বর্জ্য পৃথকীকরণ মানে তিনটে পদ্ধতির মধ্যে একটা। দেখো, এবার বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয় এটাই তোমাদের প্রশ্ন এসেছে। তাহলে দেখো, বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো বর্জ্য পৃথকীকরণ। এই জন্য কঠিন বর্জ্য পদার্থ সমূহকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জৈব ভঙ্গুর, একটা জৈব অভঙ্গুর। প্রশ্নগুলোকে কিন্তু সহজ করার চেষ্টা করবে, এই যে শব্দগুলো আছে এগুলোকে একটু বর্জন করো। তাহলে জৈব ভঙ্গুর কোনটাকে বলছে? এর মধ্যে যেসব বর্জ্য পদার্থ জীব বা আণুবীক্ষণিক বিয়োজক দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয় তাদের জৈব ভঙ্গুর পদার্থ বলে, যেমন শাকসবজির অবশিষ্ট, উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ প্রভৃতি। আর অভঙ্গুর কোনটাকে বলছে? যেসব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সরল উপাদানে বিয়োজিত হয় না বা জৈবিক পদ্ধতিতে ভাঙা যায় না, যুগ যুগ ধরে অবিকৃত অবস্থায় মাটিতে পড়ে থাকে তাদের জৈব অভঙ্গুর পদার্থ বলে, যেমন প্লাস্টিক, কাঁচ, পলিথিন প্রভৃতি। তাহলে এইভাবে বর্জ্য পদার্থের প্রকৃতি অনুসারে প্রথমে সেগুলিকে আলাদা আলাদা করে নিয়ে জমা করা হলে পরবর্তী পর্যায়ে সেগুলিকে শোধন, পুনর্ব্যবহার, পুনরাবর্তন করা সহজ হয়। এই জন্য অনেক উন্নত দেশই প্রতিদিনের গৃহস্থালির বর্জ্যগুলিকে জৈব ভঙ্গুর, অভঙ্গুর পদার্থ হিসাবে আলাদা আলাদা করে জমা করা হয়।
তাহলে এটা চলে গেল তোমার বর্জ্য পৃথকীকরণ। তারপর আসছে বর্জ্যের পুনর্নবীকরণ। দুটোই কিন্তু একই চ্যাপ্টারের প্রশ্ন, পৃথকীকরণ এবং পুনর্নবীকরণ। তা দেখো পুনর্নবীকরণ কোনটাকে বলছে, মানে পুনরায় নবীকরণ, এটাই হচ্ছে পুনর্নবীকরণ। এই দেখো এই যে পুনঃচক্রীকরণ বা পুনর্নবীকরণ, এটাও তুমি ইংলিশটা দেখতে পারো, তাহলে কিন্তু তোমার ভ্রান্তিটা দূর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি আছে, বিভিন্ন বর্জ্য পদার্থকে প্রক্রিয়াকরণ করে পুনরায় ব্যবহারের উপযোগী বস্তুতে পরিণত করার পদ্ধতিকে পুনর্চক্রীকরণ বা পুনর্নবীকরণ বা পুনরাবর্তন বলা হয়। উদাহরণ কি আছে, ভাঙা কাঁচ, ছেঁড়া কাপড়, টায়ার, প্লাস্টিক দ্রব্যকে একেবারে বাতিল না করে সেগুলি থেকে আবার নতুন দ্রব্য বানানো হয়। যেমন খবরের কাগজ থেকে পিচবোর্ড প্রস্তুত বা ভাঙা কাঁচ থেকে নতুন কাচের দ্রব্য তৈরি প্রভৃতি পুনর্নবীকরণের উদাহরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে, কর্ণাটকের মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। তাহলে কর্ণাটকের মালভূমি যেটা আছে তার দুটো ভূপ্রাকৃতিক অংশ কি কি আছে দেখো, দেখো মালনাদ এবং ময়দান। হ্যাঁ, পরিচিতিটা প্রথমে দেওয়া দরকার। দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণাংশে যে এলাকাটি কর্ণাটক রাজ্যের অন্তর্গত তাকে বলা হয় কর্ণাটক মালভূমি। এই অঞ্চলটি প্রধানত গ্রানাইট নিজ পাথরে গঠিত এবং এখানকার গড় উচ্চতা 600 থেকে 900 মিটার। এর দুটি অংশ, একটা হচ্ছে মালনাদ, একটা হচ্ছে ময়দান। মালনাদ হচ্ছে কথাটির অর্থ পাহাড়ি দেশ। পরিচিতি কি, পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে বিস্তৃত উঁচু নিচু বা ঢেউ খেলানো বন্ধুর পাহাড়ি অঞ্চল মালনাদ নামে পরিচিত। এর কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তোমরা লিপিবদ্ধ করতে পারো। আর ময়দানটা কি, অর্থ হচ্ছে নাতি উচ্চ ভূমিভাগ, অর্থাৎ খুব বেশি উঁচু নয়। পরিচিতি হচ্ছে মালনাদের পূর্বে কিছুটা উন্মুক্ত ও মৃদু তরঙ্গায়িত সমপ্রায় ভূমি আছে, এই অংশটি ময়দান নামে পরিচিত। বৈশিষ্ট্য কি, এখানকার ভূমিরূপ সমপ্রায় ভূমির মতো, গড় উচ্চতা 600 মিটারের কম, এখানকার মাটির রং হচ্ছে লাল। হয়ে গেল কর্ণাটকের মালভূমির পরিচয়। তারপর আছে দেখো বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য। দেখো বৃষ্টির জলটাকে আমরা যদি সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু অনেকটাই আমাদের জলের যে সমস্যা সেটা আমাদের দূর হয়ে যাবে। তো বৃষ্টির জল সংরক্ষণের যে উদ্দেশ্যগুলো কি কি আছে তোমাদের বলি। বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য, এই দেখো বৃষ্টির জল সংরক্ষণের হচ্ছে 1 নম্বর হচ্ছে ভৌম জলের ভাণ্ডার বা সঞ্চয় বৃদ্ধি করা, এটা কিন্তু একটা, তাতে কি হয়, গ্রাউন্ড ওয়াটারটা রিচার্জ হয়। আর 2 নম্বর হচ্ছে বর্ষাকালে পুকুর, বিল, দিঘি সহ বিভিন্ন জলাশয় ও জলাধারে সৃষ্ট জলের পরিমাণ বাড়িয়ে অন্য ঋতুতে পানীয় জল, সেচের জলের চাহিদা পূরণ এবং শিল্প ও গৃহস্থালির প্রয়োজন মেটানো। তাহলে এগুলোই হচ্ছে তোমার বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন হচ্ছে ধাপ চাষের গুরুত্ব কী। তাহলে দেখো ধাপ চাষ তো আমরা জানি, এই চাষ তোমার ওই পার্বত্য অঞ্চলে হয়ে থাকে, তবে এই ধাপ চাষে শুধু চাষের পাশাপাশি এর কিন্তু কিছু গুরুত্ব আছে। হ্যাঁ, যেমন তোমার একদিকে ধসকে আটকায়, ভূমির ক্ষয় রোধ করে, তো এইগুলোই আমাদেরকে তোমার দেখতে হবে যে ধাপ চাষের প্রশ্নটা আছে, ধাপ চাষের গুরুত্ব কী। তাহলে দেখো ধাপ চাষ যেটা আছে এর কিন্তু আলাদা করে কিছু মানে পাওয়া যায়নি, তো এখানে দেখো যেগুলো আছে আমি সেগুলোই তোমাদের বলে শোনাচ্ছি। প্রথম যেটা আছে যে পাহাড়ের ঢালে, দেখো ধাপ চাষের গুরুত্ব, এই যে পাহাড়ের ঢালে প্রবহমান জলধারার ঘর্ষণে মৃত্তিকার যে দ্রুত ক্ষয় হয় তা রোধ করার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করা হয় তার মধ্যে ধাপ চাষ হচ্ছে অন্যতম। এর জন্য পাহাড়ি অঞ্চলে ভূমি ঢালের সঙ্গে আড়াআড়িভাবে সিঁড়ির মতো পরপর ধাপ গঠন করে সেখানে ধান, গম, সোয়াবিন প্রভৃতি শস্য চাষ করা হয়, যাকে ধাপ চাষ নামে অভিহিত করা হয়। এর ফলে সেখানকার ভূমি ঢালের কৌণিক মান তোমার হ্রাস পায়, তেমন প্রবাহমান জলের গতিও প্রশমিত হয়, অর্থাৎ জল সরাসরি ঢালের ওপর দিয়ে দ্রুত গতিতে গড়িয়ে যেতে পারে না বলে মৃত্তিকার ক্ষয় হ্রাস পায়। সুতরাং পাহাড়ি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে তথা সংরক্ষণে ধাপ চাষ গুরুত্ব অপরিসীম। হয়ে গেল। নেক্সট কি আছে, ধরনযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট তো আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান প্রজন্মের চাহিদা বজায় রেখে নিয়ন্ত্রণ করে ভবিষ্যতের জন্য যে সঞ্চয়, সেটাই বলছে তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে দেখো বইয়ের ভাষায় কি বলছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টটা হচ্ছে
সুস্থায়ী উন্নয়ন, ধরনযোগ্য উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন। পরিবেশবিদ ইভা বালফোর প্রথম এই শব্দটি ব্যবহার করেন। যে উন্নয়ন বা বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের মানুষের সার্বিক উন্নতি সুনিশ্চিত করে সেটি হলো ধারণযোগ্য উন্নয়ন। বুটল্যান্ড কমিশনের মতে যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অক্ষত রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় তাকেই বলে ধরনযোগ্য উন্নয়ন। নেক্সট কি আছে, উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ। স্যাটেলাইট ইমেজ কাকে বলে? স্যাটেলাইট থেকে যে ইমেজ আসছে সেটাই হচ্ছে তোমার স্যাটেলাইট ইমেজ। দেখাই তোমাদের স্যাটেলাইট ইমেজের সংজ্ঞা। এই দেখো, উপগ্রহ চিত্র মানে স্যাটেলাইট ইমেজ। উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? তাহলে পৃথিবীকে চারিদিকে পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের যে চিত্র সংগৃহীত হয় তাই হলো উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ। স্কেল হচ্ছে এটা সুনির্দিষ্ট স্কেলে তৈরি হয়। আর অক্ষাংশ দ্রাঘিমাংশ মানে উপগ্রহ চিত্রে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের বিস্তৃতি উল্লেখ থাকে। হলো। নেক্সট আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ যেটাকে বলছি। তাহলে এটা কাকে বলে? তাহলে দেখো টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোনটাকে বলছে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা। তাহলে যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলিকে নির্দিষ্ট রং ও প্রতীক চিহ্নের সাহায্যে নির্দিষ্ট স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমা ও সূচক সংখ্যা সহ উপস্থাপন করা হয় সেই মানচিত্রকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলে। বৈশিষ্ট্য কি? প্রধানত জরিপ কার্যের মাধ্যমে সংগৃহীত প্রাথমিক রাশি তথ্যের ভিত্তিতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অঙ্কন করা হয়। ঠিক আছে। নেক্সট তাহলে হয়ে গেল গ বিভাগের। এরপরে দেখো আসছে ঘ বিভাগ। ঘ বিভাগের দেখো যে প্রশ্নের উত্তরগুলো আছে আমি সবই বলছি। এক্ষেত্রেও কিন্তু দেখো 4টি প্রশ্নের উত্তর 3 নাম্বার করে আছে, 12টা, কিন্তু দেখো প্রত্যেকটারই অল্টারনেট মানে অথবা দেওয়া আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? নদী মোহনাতেই কেন বদ্বীপ গড়ে ওঠে? সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না, এটা একটা প্রশ্ন। আবার এটা একটা প্রশ্ন যে নদী মোহনাতেই কেন বদ্বীপ গড়ে ওঠে। তাহলে এই প্রশ্নটা কিন্তু নতুন টাইপের একটা প্রশ্ন। তাহলে দেখা যাক এটার উত্তর কি হবে। দেখো, নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? এটা দুভাগের প্রশ্নটা আসতে পারে। একটা, নদী নিম্নগতিতে কিভাবে বদ্বীপ সৃষ্টি হয়, আর নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন। দেখো বলছে, নিম্নগতিতে নদী যতই মোহনার কাছে চলে আসে ভূমির ঢাল ততই কমে যায় বলে নদীর স্রোতের বেগ এবং বহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এর ফলে তখন নদীর অবক্ষেপণ খুব বেড়ে যায়। নদীবাহিত কাদা, বালি, পলি মোহনায় ব্যাপকভাবে সঞ্চিত হয়। এছাড়া নদীবাহিত এইসব পদার্থ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে জোটবদ্ধ ও ভারী হয়ে মোহনায় জমা হতে শুরু করে। এগুলি জমতে জমতে ক্রমশ মোহনায় গ্রিক শব্দ ডেল্টা বা বয়ের অক্ষর মাত্রা ছাড়া বয়ের মতো নতুন ভূভাগ বদ্বীপ সৃষ্টি হয়। তবে বদ্বীপ গঠনের জন্য মোহনায় নদীর সঞ্চয়ের হার সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতার তুলনায় বেশি হওয়া দরকার। ঠিক আছে। এরপর দেখো এটার একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র মোহনায় একটা বদ্বীপ সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে মাজুলি। এখানে দেওয়া নেই, নাম হচ্ছে মাজুলি, যেটা বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এরকম করে বদ্বীপের সৃষ্টি হয়। এই চিত্রটা তোমরা আঁকতে পারো। নেক্সট আছে ওজোন স্তরকে রক্ষা করার 3টি উপায়। দেখো এইটার কিন্তু আমি কোনো অ্যান্সার বইয়ের মধ্যে পাইনি, তবে এর কতগুলো আমি তোমার উপায় আমি এখানে লিপিবদ্ধ করে রেখেছি। আমি এখানে 5টা উপায় পেয়েছি, এর মধ্যে 3টি তোমাদের জানতে চেয়েছো, 3টি তোমরা লিখতে পারো। প্রথম যেটা আছে, ওজোন স্তরকে রক্ষার জন্য বিপজ্জনক গ্যাসের ব্যবহার এড়িয়ে চলা। অর্থাৎ আমরা যে সমস্ত বিপজ্জনক গ্যাস যেমন সিএফসি, হ্যালোজেনেটেড হাইড্রোকার্বন, মিথাইল ব্রোমাইন এবং নাইট্রাস অক্সাইড, এই সমস্ত গ্যাসের ব্যবহার, যে সমস্ত জিনিস ব্যবহার করলে বেরিয়ে আসে সেগুলোকে আমাদেরকে কিন্তু ব্যবহারটা নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর কি আছে, গাড়ির ব্যবহার কম করা। দেখো, সর্বোত্তম পরিবহন বিকল্প হলো সাইকেল বা হাঁটা, সব থেকে ভালো, কিন্তু সব জায়গাতে তো আর সাইকেল আর হেঁটে যাওয়া যায় না। তো সেক্ষেত্রে কি বলছে, শেয়ার গাড়ি, বাস এবং ট্রেন ইত্যাদির ব্যবহার বাড়ানো। পার্সোনাল বাইক,
কার, এগুলোর ব্যবহার কিন্তু কমাতে হবে, তাহলে কিন্তু ওই ওজোন স্তরকে আমরা রক্ষা করতে পারবো। 3 নম্বর কি বলছে, পরিবেশ ও আমাদের জন্য ক্ষতিকর এমন পণ্য ব্যবহার থেকে বিরত থাকা, অর্থাৎ যেগুলো পরিবেশ এবং আমাদের জন্য ক্ষতিকর, যেমন এসি, ফ্রিজ, বাইক বেশি করে ব্যবহার করা, এগুলো থেকে বিরত থাকতে বলছে। স্থানীয় পণ্য ব্যবহারের উপর জোর দেওয়া, অর্থাৎ আমরা কোনো জিনিসকে যদি সবসময় বাইরের উপর নির্ভর করি, তাহলে সেক্ষেত্রে কী হয়, আমাদের যাতায়াত বাবদ কিন্তু আমাদেরকে সময় যেমন দিতে হয়, অন্যদিকে কিন্তু পরিবেশ দূষণটাও বাড়ে। তাই বলছে স্থানীয় পণ্যটার উপরে ব্যবহারে জোর দিতে হবে। এছাড়া তোমার কন্ডিশনারগুলি মেনটেন করতে হবে, মানে এসিগুলো যেগুলো আছে সেগুলোকে বলছে মেনটেন করতে হবে। যদি আমার বাড়িতে এসিটা খারাপ থাকে এবং সেটা কি হচ্ছে সিএফসি তখন বেশি নির্গত করে, যদি আমরা ঠিকমতো মেনটেন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এসি তোমার ঠিক মানে সিএফসিটা কম নির্গমন করবে। এটাই বলছে যে এয়ার কন্ডিশনারগুলিকে মেনটেন করতে হবে। তাহলে এই 5টা তোমরা তথ্য আকারে লিখে নিতে পারো। এরপরে কি আছে দেখো, ওজোন স্তর রক্ষার 3টি উপায়। এরপরে আসছে 2 নাম্বার, বলছে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। তাহলে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ কীভাবে করা যায়, এটা তোমার বর্জ্য নিয়ন্ত্রণের মধ্যেই পড়ছে। দেখো গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। প্রধানত যান্ত্রিক পদ্ধতিতে কলকারখানার গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ করা হয়। এই জন্য যে যন্ত্রটি ব্যবহার হয় তার নাম স্ক্র্যাবার। এই স্ক্র্যাবার যন্ত্রে সাধারণত দুভাবে গ্যাসীয় বর্জ্য নিষ্কাশন করা হয়, একটা হচ্ছে আর্দ্র স্ক্র্যাবার আর একটা হচ্ছে তোমার শুষ্ক স্ক্র্যাবার। আর্দ্র স্ক্র্যাবারটা কী বলছে, এক্ষেত্রে কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস, ধূলিকণা প্রভৃতি বায়ু দূষককে কোনো জলীয় দ্রবণের মধ্যে চালনা করে বিশুদ্ধ বাতাস নির্গত করা হয়। আর শুষ্কটা কি, শুষ্কটা হচ্ছে তোমার এই পদ্ধতিতে জলীয় দ্রবণ ছাড়াই বস্তুকণা ও দূষিত বাতাস স্ক্র্যাবারের মাধ্যমে পরিশ্রুত করে বিশুদ্ধ বাতাস নির্গত করা হয়। সাধারণত শুষ্ক স্ক্র্যাবিং পদ্ধতিতে অম্লধর্মী গ্যাস অপসারণ করা হয়। তাহলে এটা গেল তোমার নিয়ন্ত্রণের উপায়। এরপরে আছে দেখো বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। তাহলে বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে, দেখো আমরা কিন্তু বর্জ্যকে আটকাতে কিন্তু পারবো না, তার কারণ হচ্ছে আমাদেরকে বাঁচতে গেলে আমাদের বর্জ্য হবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, পরিমাণটাই কিভাবে আমরা হ্রাস করতে পারি। কি আছে দেখো, এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর বলছে জিনিসপত্রের উৎপাদন ও ব্যবহার তথা ভোগের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। 2 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান পরিবর্তন করে চাহিদাকে সীমিত রাখতে হবে। 3 নম্বর হচ্ছে জিনিসপত্রের অপচয় বন্ধ করতে হবে। কলকারখানার প্রযুক্তির উন্নতি ঘটিয়ে বর্জ্য পদার্থের নির্গমন হ্রাস করতে হবে। 5 নম্বর হচ্ছে ব্যবহৃত জিনিস সরাসরি ফেলে না দিয়ে সেগুলি অন্য কাজে ব্যবহার করতে হবে। আর একই দ্রব্য যাতে বারে বারে বা দীর্ঘদিন ব্যবহার করা যায় তাই মজবুত এবং টেকসই দ্রব্য উৎপাদন ও ব্যবহার করা। আর কি আছে, জৈব ভঙ্গুর তথা পরিবেশ বান্ধব জিনিসপত্রের ব্যবহার বাড়ানো। 8 নম্বর হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যের ব্যবহার বন্ধ করা। গৃহস্থালী, বিদ্যালয়, কলকারখানা, অফিস, আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে বেশি বর্জ্য তৈরি না হয় সেদিকে নজর রাখা এবং সচেতন করা। এবং সর্বশেষ হচ্ছে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা। এখন আমাদের যে বর্তমান প্রযুক্তির যে ট্রেন্ড সেটা কিন্তু ইউজ অ্যান্ড থ্রোর উপরে বেশি বিশ্বাসী, তো এটা কিন্তু তোমার পরিবেশের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর, কিন্তু করার কিছু নেই, যেটা আছে মেনে চলতে হবে। তারপর দেখো ভারতের অরণ্য সংরক্ষণ করার 3টি উপায় সংক্ষেপে লেখো, অর্থাৎ অরণ্যকে আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি। তাহলে দেখো অরণ্য সংরক্ষণের যে উপায়গুলো আছে আমি দেখাই তোমাদের। দেখো অরণ্য সংরক্ষণের প্রধান উপায় সংক্ষেপে, এই দেখো এখানে আছে অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়। প্রথমেই এখানে যতগুলো আছে দিয়ে দিই, এর মধ্যে যটা তোমাদের লেখা দরকার সেগুলো তোমরা লিখতে পারবে। প্রথম হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষছেদন রোধ করা। 2 নম্বর হচ্ছে অপরিণত বৃক্ষছেদন হ্রাস করা। 3 নম্বর হচ্ছে জ্বালানি কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি। দাবানল প্রতিরোধ করা। তারপর আছে পশুচরণকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ছোট গাছকে যদি পশুরা খেয়ে নেয় তাহলে সেটা কিন্তু আর বাড়তে পারবে না, তাই পশুচারণকে নিয়ন্ত্রণ করতে হবে। 6 নম্বর হচ্ছে বনসৃজন ও পুনর্বনসৃজন এটা করা। তারপর আছে অরণ্য ব্যবস্থাপনার কর্মসূচি গ্রহণ করা এবং
তারপরে আছে তোমার মানুষের অংশগ্রহণ। হ্যাঁ, তাহলে এই পদ্ধতিগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। হ্যাঁ, এগুলোকে তোমাকে বড় করে করে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার অরণ্যের সংরক্ষণের উপায়। তারপরে কি আছে? তারপরে আছে তোমার আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? তাহলে আধুনিক যোগাযোগ হচ্ছে তোমার আমাদের যে মোবাইল ফোন, ইন্টারনেট, ইমেল, এগুলো হচ্ছে তোমার আধুনিক যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, তাহলে দেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থা কাকে বলছে? বলছে সংবাদ বা তথ্য ও ভাবের আদান প্রদানকে এক কথায় যোগাযোগ বলে। হ্যাঁ, তাহলে পরিবহন কোনটাকে বলছে? পরিবহন যখন বস্তুগতভাবে আমরা পৌঁছাই তখন সেটা হচ্ছে পরিবহন, আর যোগাযোগ হচ্ছে বুদ্ধির যুগ। সংবাদ বা তথ্য ভাবের আদান প্রদানকে এক কথায় যোগাযোগ বলে। চিঠিপত্র, টেলিফোন, টেলিগ্রাম, ইন্টারনেট প্রভৃতির সাহায্যে যে আদান প্রদান হয় সেগুলিকে বলে যোগাযোগের মাধ্যম। এই ধরনের একটি সম্পূর্ণ ও সংগঠিত আদান প্রদান ব্যবস্থাকে বলে যোগাযোগ ব্যবস্থা। আগেকার দিনে যোগাযোগের মাধ্যম হিসাবে স্থলপথ, জলপথ, আকাশপথে লিখিত বার্তা প্রদান করা হতো, কিন্তু বর্তমানে ব্যস্ত জীবনের সঙ্গে গতির পাল্লা দিতে দিতে উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রকার আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম চালু হয়েছে। বিভিন্ন রকম আধুনিক যোগাযোগ ব্যবস্থা কি কি আছে? ইন্টারনেট, ইমেল, সেলফোন। ঠিক আছে, বেশ। তারপরের প্রশ্ন কি আছে চলো। ভারতের পরিমাণগত হ্রাস, আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এবার 4 নাম্বার, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। তাহলে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার, দেখো ভগ্নাংশ সূচক স্কেল তোমার যেটা RF অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন হিসাবে যেটা ব্যবহার করা হয়। দেখো এই দেখো ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। RF মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠের ওই দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের অনুপাত যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তা হয় ভগ্নাংশ সূচক স্কেল। সাধারণত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার সর্বাধিক গুরুত্বপূর্ণ। যেমন RF 1 is equal to 10 মিলিয়ন, 1 মিলিয়ন বা 1 মিলিয়ন। এই ভিত্তিতে বৃহৎ স্কেলের মানচিত্র অঙ্কন করা হয় যাকে বলে মিলিয়ন সিট। আবার একইভাবে RF 1 is equal to 250,000 বা RF 1 is to 150,000 এই ভিত্তিতে যথাক্রমে মাঝারি স্কেলের মানচিত্র, ডিগ্রি সিট এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র বা ইঞ্চি সিট আঁকা হয়। নেক্সট কি আছে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। তাহলে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার, আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এর ব্যবহার কি কি আছে? এই দেখো প্রয়োজনীয়তা বা ব্যবহার। প্রথম কি আছে? আঞ্চলিক, সাংস্কৃতিক ও ভূপ্রাকৃতিক তথ্য, অর্থাৎ এই মানচিত্র থেকে এই সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা পেতে পারি। তারপর আছে প্রতিরক্ষা কাজে, অর্থাৎ প্রতিরক্ষার জন্য মানে বর্ডার এলাকাতে এই ম্যাপ থেকে কিন্তু তথ্য সংগ্রহ করা হয়, যার জন্য কিন্তু দেখবে প্রতিরক্ষার স্বার্থে বর্ডার এলাকার টোপোগ্রাফিক্যাল ম্যাপ কিন্তু আমাদের স্কুল ক্ষেত্রে বা সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল করা হয় না। আমরা যেটা পাই আমাদের দেশের ভিতরে যেগুলো বসবাসযোগ্য জায়গা সেই সমস্ত জায়গারই ম্যাপ কিন্তু আমাদের দেওয়া হয়। তারপর হচ্ছে গবেষণামূলক কাজে ভূমির ব্যবহার জানার জন্য এবং ভূমি ব্যবহারের পরিবর্তন জানার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে স্যাটেলাইট ইমেজ এসে যাওয়াতে এর উপরে নির্ভরশীলতাটা অল্প অল্প করে কমছে, কিন্তু দুটোকে মিলিয়েই কিন্তু যা করতে হয় আমাদের সেটা করার দরকার হয়। আচ্ছা, ভূজ পরিমাপ হয়ে গেল। এবার দেখো আমাদের ঘ বিভাগ শেষ হয়ে গেল। এবার আমরা ঢুকে যাচ্ছি ইঁ বিভাগে। ইঁ বিভাগের প্রথম প্রশ্ন কি আছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে এই যে দুটো বলয় সৃষ্টি হলো, এগুলো কিভাবে সৃষ্টি হলো, উচ্চচাপ এবং নিম্নচাপ কীভাবে সৃষ্টি হলো, সেগুলো আমাদেরকে বর্ণনা করতে হবে। তাহলে দুটো কি কি বলেছে? দুটো বলেছে, একটা হচ্ছে তোমার নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আর কি আছে? মেরুদেশীয় উচ্চচাপ বলয়। মেরুদেশীয় বিন্দু, মেরুদেশীয় উচ্চচাপ বলয়। দেখো এবার আমি তোমাদের দেখাই। এটা হচ্ছে তোমার নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। এর অপর নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। সৃষ্টির কারণ কি? সূর্যরশ্মির
লম্ব কিরণ, অর্থাৎ সারা বছর এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, যার জন্য এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, অর্থাৎ যেহেতু সারা বছর লম্বভাবে কিরণ দেয়, এখানে পরিচলন প্রকৃতির বৃষ্টিপাত সারা বছর হয়ে থাকে এবং বায়ুতে জলীয় বাষ্পের জন্য কিন্তু বায়ুচাপটা কমে যায়। এরপরে কি আছে, পৃথিবীর আবর্তন গতি, এখানে সব থেকে বেশি, এটা একটা মহাবৃত্ত, সব থেকে বেশি এখানে, যার জন্য আবর্তনের জন্য এখানে কিন্তু তোমার নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। এই ছবিটা কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে। এখানে দুটো তোমাকে বলেছে, কিন্তু তুমি দুটোও দেখাতে পারো বা পুরোটাও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আছে তোমার মেরু উচ্চচাপ, সুমেরু কুমেরু উচ্চচাপ, এটা দিয়েছে তোমার দুটো। তাহলে এটা কি, সুমেরু ও উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংলগ্ন এলাকায় অবস্থিত। সৃষ্টির কারণ বলছে প্রবল ঠান্ডা, তাহলে প্রচণ্ড ঠান্ডার জন্য এই অঞ্চলের বায়ু শীতল এবং ভারী হয়। 2 নম্বর হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের অভাব, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প কম থাকার জন্য কিন্তু এটা তোমার উচ্চচাপের সৃষ্টি হয়েছে। আর বায়ুর ঘনত্ব ও চাপের বৃদ্ধি, তাহলে পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয় থেকে ঊর্ধ্বগামী বায়ুর কিছু অংশ শীতল হয়ে এই অংশে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি পায়। তাহলে হয়ে গেল, এই সমস্ত কারণগুলো তোমাকে লিখতে হবে। এরপর আছে দেখো, বলছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি বলে রাখি, এই প্রশ্নটার আসার চান্স তোমার প্রায় 90% বলতে পারো। হ্যাঁ, এটা অবশ্যই করো। তো দেখো, হিমবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে আমরা আগেও আলোচনা করেছি যে 6টি ভূমিরূপ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এই 6টা ভূমিরূপ কি কি আছে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে বহির্ধৌত সমভূমি। হ্যাঁ, বহির্ধৌত সমভূমিটা হচ্ছে তোমার প্রান্ত গাবরেখা শেষে বরফ গলা জল প্রবাহের মাধ্যমে হিমবাহিত নুড়ি, বালি, কাঁকর প্রভৃতি সংকীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বহির্ধৌত সমভূমি বলছে। এর বৈশিষ্ট্য কি, বহির্ধৌত সমভূমি হিমবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়। বহির্ধৌত সমভূমিতে অনেক সময় কোনো গর্তে হিমবাহ জমে হ্রদের সৃষ্টি হয়। তারপরে কি আছে, ড্রামলিন। তাহলে ড্রামলিনের বৈশিষ্ট্য কি, এটা উল্টানো ঝুড়ির মতো বা ডিমের ঝুড়ির মতো, উল্টানো নৌকার মতো, ডিম ভর্তি ঝুড়ির মতো, এরকম কিছু কিছু আকারের সঙ্গে এটাকে তুলনা করা হয়। হ্যাঁ, বৈশিষ্ট্য কি, ড্রামলিন ওই হিমবাহ এবং জলের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। তারপর হচ্ছে এগুলি উচ্চতা 6 থেকে 60 মিটার হয়। এগুলি হিমবাহের প্রবাহের দিকে অমসৃণ ও খাড়া এবং বিপরীত দিকে মসৃণ ও ঢালু হয়। ঠিক আছে। তারপর আছে কেম। কেমটা হচ্ছে তোমার ত্রিকোণ আকৃতির ভূমিরূপ, এই যে ছবিটা দেওয়া আছে, এই অংশটা হচ্ছে কেম। তারপর হচ্ছে এসকার। অনেক সময় হিমবাহ বাহিত প্রস্তরখণ্ডগুলি নুড়ি, বালি প্রভৃতি হিমবাহ গলিত জলধারার মাধ্যমে পরিবাহিত হয়ে পর্বতের পাদদেশে তোমার শিরার আকারে জমা হয়ে ভূমিরূপ গঠন করে। হ্যাঁ, একে বলছে এসকার, অর্থাৎ এই প্রকৃতিটাকে বলছে এসকার। তারপর হচ্ছে কেটেল। তাহলে কোনো কোনো বহির্ধৌত সমভূমিতে বিরাট বিরাট বরফ চাই নানা আকারে অবক্ষেপণের মধ্যে চাপা পড়ে থাকে, পরে যখন ওটি গলে যায় তখন গর্তের সৃষ্টি করে, এটাকে বলছে কেটেল। আর সবশেষে আছে নব। নব কোনটাকে বলছে, হিমবাহ বাহিত পাথর, নুড়ি, কাঁকর প্রভৃতি হিমবাহ গলিত জলধারার মাধ্যমে বহির্ধৌত সমভূমির ওপরে ছোট ছোট টিলার আকারে সঞ্চিত হলে তাকে নব বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রে হ্রদে বহু নব আছে। তাহলে এটা চলে গেল তোমার এই প্রশ্নটার উত্তর। নেক্সট কি আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু আমাদের জানতে হবে, এই জলবায়ুতে তোমার ফলের চাষ খুব ভালো হয় আমরা জানি, তবে এর বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পড়তে হবে। দেখো এখানে আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য। তাহলে অবস্থান কি, এটা 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, উত্তর দক্ষিণে 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। কোন কোন দেশে আছে, ইউরোপে আছে, আফ্রিকাতে আছে, এশিয়াতে আছে, উত্তর আমেরিকাতে আছে, দক্ষিণ আমেরিকাতে আছে এবং ওসিয়ানিয়াতে আছে। তবে এই সমস্ত দেশে পুরোটাই নেই, যে যে জায়গাগুলোতে আছে সেগুলো কিন্তু ভিতরে দেওয়া আছে। এরপর দেখো এর বৈশিষ্ট্য। জলবায়ু কি আছে, বলছে সারা বছর ধরে উষ্ণতা এবং সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। উষ্ণতা থাকছে 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত হচ্ছে উষ্ণতার প্রস্তর 15 ডিগ্রি সেলসিয়াস। আকাশের অবস্থা হচ্ছে গ্রীষ্মকালে এখানে আকাশ পরিষ্কার থাকে, বৃষ্টিপাত হয় এখানে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু শৈলক্ষেপ বা পরিচলন প্রকৃতির হয় না। বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 35 থেকে 65 সেন্টিমিটার। আর তুষারপাত হচ্ছে শীতকালে কোনো কোনো স্থানে তুষারপাত হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে তোমার এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য, আর এই সমস্ত জায়গাগুলোতে দেখা যায়। তারপরে দেখো আছে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তাহলে দেখো সমুদ্র স্রোত যে সৃষ্টি হচ্ছে তার পিছনে নিয়ন্ত্রকগুলি কি কি আছে সেগুলো বলেছে আর কি, অর্থাৎ সমুদ্র স্রোতের সৃষ্টির কারণগুলি বলতে পারো।
তাহলে দেখো সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক, তাহলে প্রথম কি আছে বায়ু প্রবাহ। তাহলে দেখো বায়ু প্রবাহ কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির উপর প্রভাব ফেলে। যেদিকে বায়ু প্রবাহ আছে সেই দিক অনুসারে নিয়ত বায়ু প্রবাহগুলি সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়, ফলে সমুদ্রের উপর জলরাশির নিজের প্রবাহের দিকে চালিত করে। এইভাবে নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোতকে সৃষ্টি করে। তারপরে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য, অর্থাৎ জল সবসময় বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার জলের দিকে তোমার যেতে চেষ্টা করে, যেটা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হয়। আবার 3 নম্বর হচ্ছে সমুদ্রের লবণতা, অর্থাৎ বেশি লবণতাযুক্ত জল থেকে কম লবণাক্তযুক্ত জলের দিকে কিন্তু প্রবাহিত হয়। পৃথিবীর আবর্তন, অর্থাৎ পৃথিবীর আবর্তন বেগ যেখানে বেশি সেখানে তোমার সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। এই স্রোত সোজা পথে প্রবাহিত না হয়ে ফেরেলের সূত্র অনুসারে উত্তর পথের ডান দিকে, দক্ষিণ পথের বাম দিকে বেঁকে যায়, ঠিক যেমন তোমার বায়ু প্রবাহটাকে প্রভাবিত করে। তারপর হচ্ছে উপকূলের আকৃতি, অর্থাৎ প্রবাহমান সমুদ্র স্রোত মহাকাশের যে উপকূলে তোমার প্রান্তে বাধা পায় সেখানে গঠন এবং আকৃতি অনুসারে গতিপথ পরিবর্তিত হয়। তারপর আসছে তোমার বরফের গলন, অর্থাৎ বরফের গলনও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির প্রভাব ফেলে। সমুদ্র জলের ঘনত্ব, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে যায়। ঋতুভেদ, অর্থাৎ ঋতুভেদে কিন্তু যেমন মৌসুমী স্রোত গ্রীষ্মকালে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণাবর্তে ডান দিকে বয়ে, শীতকালে এই স্রোতটি উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ঠিক বিপরীত দিকে বারাবর্তে বয়ে যায়। এগুলি ছাড়াও কি কি আছে দেখো, সমুদ্র শৈলশিলার উপস্থিতি, বাষ্পীভবন, বায়ুচাপের তারতম্য প্রভৃতি কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টিতে প্রভাব বিস্তার করছে। তাহলে হয়ে গেল। এরপরে দেখো এই প্রশ্নটা, অর্থাৎ যে কোনো দুটি প্রশ্নের উত্তর আছে, এগুলো 5 নম্বরের প্রশ্ন। বলছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে হিমালয়ের অনেকগুলো ভাগ আছে, এখানে তোমার শুধুমাত্র পশ্চিম হিমালয়টাকে তোমার কিন্তু বর্ণনা করতে বলছে। পূর্ব হিমালয়, মধ্য হিমালয় আর পশ্চিম হিমালয়। তাহলে তোমার পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতিকে যদি শুধুমাত্র আমরা বর্ণনা করতে যাই, দেখো পশ্চিম হিমালয়, একে আবার 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কাশ্মীর হিমালয়, একটা হচ্ছে হিমাচল হিমালয়, আর একটা হচ্ছে কুমায়ুন হিমালয়। তাহলে কাশ্মীর হিমালয় সম্পর্কে তোমাকে বর্ণনা করতে হবে যে এগুলোকে কটা কী কী অংশে ছোট ছোট বৈশিষ্ট্য আকারে তোমাকে এখানে লিখতে হবে। আর তারপর আছে হিমাচল হিমালয়, আর তারপর কুমায়ুন হিমালয়। এখানে কিন্তু বোঝানোর কিছু নেই, তোমাকে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর যদি অল্টারনেট প্রশ্ন অ্যাটেন্ড করতে চাও তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তারপরে দেখো আছে ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল পরিবেশ। তাহলে দেখো যে কোনো শস্য উৎপাদনের অনুকূল পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা প্রাকৃতিক, একটা অপ্রাকৃতিক। প্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার ভূপ্রকৃতি, জলবায়ু আর মৃত্তিকা, আর তোমার অপ্রাকৃতিকের মধ্যে পড়ছে শ্রমিক, পরিবহন, মূলধন এবং বাজার। তাহলে দেখো কার্পাস চাষের ভৌগোলিক পরিবেশকে ঠিক সেরকমভাবে প্রাকৃতিকের মধ্যে প্রথমে আছে জলবায়ু। জলবায়ুর মধ্যে দেখো এর উষ্ণতা লাগছে 20 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত লাগছে তোমার 60 থেকে 100 সেন্টিমিটার। আর সামুদ্রিক বাতাস, অর্থাৎ নোনা বাতাসে তুলো চাষ কিন্তু ভালো হয়, যার জন্য তোমার সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এই চাষটা বেশি প্রাধান্য লাভ করে। মৃত্তিকা কি, চুন মেশানো উর্বর দোআঁশ মৃত্তিকা কিন্তু এক্ষেত্রে বেশি ভালো। রেগুড় মৃত্তিকা, কালো রেগুড় মৃত্তিকাও কিন্তু এখানে চাষ ভালো হয়। ভূমির প্রকৃতি হচ্ছে তুলো গাছের গোড়াতে যাতে জল জমতে না পারে সেই জন্য উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল জমি বা সামান্য জমি চাষের পক্ষে আদর্শ। তারপরে অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশের মধ্যে কী আছে, শ্রমিক, অর্থাৎ ভালো শ্রমিকের প্রয়োজন হয়, ভালো সারের প্রয়োজন হয়, কীটনাশকের প্রয়োজন হয় যাতে পোকার আক্রমণ থেকে বাঁচতে পারে। আর অন্যান্যর মধ্যে কী আছে, উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক, আধুনিক যন্ত্রপাতি, এই সমস্তগুলো কিন্তু প্রয়োজন হয়। তারপরে কী আছে, পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি কী কী। দেখো লৌহ ইস্পাত শিল্প হচ্ছে এমন একটা শিল্প যে শিল্পটা কিন্তু ভারী শিল্পের অন্তর্গত, বুঝতে পেরেছো তো। আর এই ভারী শিল্প হওয়ার জন্য কি করতে হয়, এটাকে সবসময় কাঁচামালের কাছাকাছি কিন্তু এটাকে স্থাপন করতে হবে। যদি কাঁচামালের কাছাকাছি যদি আমরা স্থাপন না করি তাহলে কিন্তু এই শিল্প কিন্তু তোমার লাভের সম্মুখীন হবে না, হ্যাঁ, ক্ষতির সম্মুখীন হবে। যার জন্য পূর্ব ভারতে কিন্তু পূর্ব এবং মধ্য ভারতে কিন্তু এই শিল্প বেশি তোমার বিস্তার লাভ করেছে। দেখো কারণগুলি কি দিয়েছে, যে দেখো ভারতের অধিকাংশ লৌহ ইস্পাত কাঁচরা করেছে পূর্ব এবং মধ্য ভারতে। পূর্ব ভারতে দুর্গাপুর, বার্নপুর, কুলটি, জামশেদপুর, রৌরকেল্লা, ভিলাই এবং মধ্য ভারতের ভিলাই, এই জায়গাগুলোতে তোমার গড়ে উঠছে। তার কারণগুলো কী কী, প্রথম হচ্ছে দেখো কাঁচামালের সহজলভ্যতা, অর্থাৎ এর জন্য যে কাঁচা মাল প্রয়োজন হয় সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে তোমার ঝাড়খণ্ড, তালচের, এখান থেকে আকরিক লোহা আর এইগুলো চলে আসছে। আর রানীগঞ্জের কয়লার উপরে বেশ করে কিন্তু এই শিল্প গড়ে উঠছে। তারপর আছে তোমার জলের সহজলভ্যতা। তাহলে এই অঞ্চলের উপর দিয়ে যে সমস্ত নদীগুলো বয়ে গেছে, যেমন দামোদর, বরাকর, সুবর্ণরেখা, খড়কাই, শঙ্খ, ব্রাহ্মণী, দক্ষিণ কোয়েল প্রভৃতি নদী থেকে এদের
প্রয়োজনীয় জলটা পেয়ে যাচ্ছে। আর কি আছে, পর্যাপ্ত বিদ্যুৎ। তাহলে এই শিল্পাঞ্চলকে বিদ্যুৎ দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় অনেক বিদ্যুৎ কেন্দ্র, সে বিদ্যুৎ বেশি। যেমন পূর্ব ভারতে তোমার দুর্গাপুর, মেজিয়া, ডিসেরগড়, বক্রেশ্বর, পাত্রাতু, বোকারো, তালচের প্রভৃতি জায়গায়, এবং মধ্য ভারতের কোরবা, বিন্ধ্যাচল, এই তোমার বিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু গড়ে উঠেছে। আর তারপরে দেখো দেওয়া আছে উন্নত পরিবহন ব্যবস্থা। দেখো NH2, এটা কিন্তু এখন NH2 নেই, এটা হয়েছে NH19, ঠিক আছে, চেঞ্জ হয়েছে, কিন্তু এখনও 2ই রাখা আছে। 6, 23, 31, 33 প্রভৃত জাতীয় সড়ক এই অঞ্চলের উপর দিয়ে প্রসারিত হওয়ায় যে কোনো দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা তোমার ভালো। তারপরে কি আছে, বন্দরের নৈকট্য, মানে তোমার জলবন্দর বলছে কি এখানে কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম ও পারাদ্বীপের মতো দেশের গুরুত্বপূর্ণ বন্দরের সান্নিধ্য এই অঞ্চলের লৌহ ইস্পাত শিল্পের উন্নতিতে বিশেষ সহায়তা করেছে। তাহলে হয়ে গেল তোমার পূর্ব মধ্য ভারতের কেন্দ্রীভবনের কারণ। এবার দেখো ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি কী কী। দেখো কোনো একটা জায়গাতে যখন নগর গড়ে ওঠে তখন কিন্তু তার পিছনে কিছু কারণ থাকে। হ্যাঁ, হঠাৎ রাতারাতি কোনো জায়গাতে নগর গড়ে উঠতে পারে না। তাহলে কি কি আছে দেখো, প্রথম কি আছে, প্রশাসনিক কেন্দ্র। তাহলে যেগুলো প্রশাসনের কেন্দ্র অর্থাৎ জেলা সদর, হ্যাঁ, বা তোমার কোনো রাজ্যের সদর, ক্যাপিটাল যেটাকে বলছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু নগর গড়ে উঠছে। তাহলে দেখো কোনো স্থানে প্রশাসনিক কেন্দ্র হলে সেখানে বিভিন্ন সেবামূলক এবং শিল্প, বাণিজ্য, শিক্ষা প্রভৃতি বিষয় প্রতিষ্ঠান গড়ে ওঠে, বড় বড় সড়ক, পাকা বাড়ি প্রভৃতি নির্মিত হয়। তারপর আছে খনিজ সম্পদের সমৃদ্ধ অঞ্চল। যে জায়গাতে খনিজ সম্পদ আছে সেখানে যদি প্রতিকূল পরিবেশও হয় বা প্রকৃতি ঠিকমতো না থাকে তবুও কিন্তু সেখানে নগর গড়ে ওঠে, যেমন আসানসোল, দুর্গাপুর, ধানবাদ, এগুলো। তারপর হচ্ছে শিল্প কেন্দ্র, যেসব অঞ্চলে শিল্প গড়ে উঠেছে সেসব জায়গাতে কিন্তু তোমার ওই শহর গড়ে ওঠে। তারপর হচ্ছে বাণিজ্য কেন্দ্র। দেখো যেসব স্থানে পণ্য সামগ্রীর সমাবেশ হয় ওই স্থানে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে এবং সেই সব স্থানে নগর গড়ে ওঠে। উদাহরণ হচ্ছে হরিয়ানার হিসার, উত্তরপ্রদেশের হাপুর প্রভৃতি। তারপর হচ্ছে যোগাযোগের কেন্দ্র। যোগাযোগের কেন্দ্র যে সমস্ত জায়গাতে যোগাযোগ ভালো, বিভিন্ন স্থানে রেলপথ, সড়কপথ এসে মিলিত হয়েছে, সেই সব স্থানে নগর গড়ে উঠেছে। তারপরে আছে তোমার তীর্থস্থান। বড় বড় তীর্থস্থানে প্রচুর জনসমাগম ঘটে এবং এগুলি কালক্রমে নগরে পরিণত হয়, যেমন হরিদ্বার, বারাণসী, গয়া, মথুরা, বৃন্দাবন প্রভৃতি। সবশেষে বলা যায় নগর গড়ে ওঠার সময় উল্লিখিত কারণগুলির মধ্যে কোনো একটি প্রাধান্য বিস্তার করলেও পরবর্তী সময়ে অনেকগুলি কারণ সম্মিলিতভাবে ওই নগরের উন্নতিতে সাহায্য করে। অর্থাৎ এই লাস্টে যে কথাটা বলা আছে এখানে কিন্তু একটাই কথা বলা আছে যে শুধুমাত্র একটা কারণে তোমার নগরের সৃষ্টি হয় না, আরও অনেক কারণ কিন্তু তোমার প্রভাব বিস্তার করে, কিন্তু প্রধান কারণ হয়তো একটা কি দুটোই থাকে। অন্যান্য কারণের মধ্যে শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্র, যেমন তোমার শান্তিনিকেতন, ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান যেমন আগ্রা, মুর্শিদাবাদ, তারপরে পর্যটন স্থান যেমন দার্জিলিং, দীঘা, সামরিক কেন্দ্র যেমন মিরাট, ব্যারাকপুর, তারপরে বন্দর আছে যেমন পারাদ্বীপ, হলদিয়া, পর্বত এবং সমভূমির সংযোগস্থল যেমন হরিদ্বার। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তোমার নগর গড়ে ওঠে। তাহলে এটা হয়ে গেল তোমার বড় প্রশ্ন। নেক্সট, ম্যাপ পয়েন্টিং। দেখো ম্যাপ পয়েন্টিংয়ে আমি আরাবল্লী পর্বতের যা রিপিট দেখছি, প্রত্যেকটা জায়গাতে যেভাবে আরাবল্লী পর্বতকে দেওয়া হয়েছে তাতে কিন্তু আরাবল্লী পর্বতটা আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে 1 নম্বর দেওয়া আছে দেখো আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত তোমার এই জায়গাতে হবে, হ্যাঁ, রাজস্থান আছে, রাজস্থানের ঠিক এরকম জায়গাতে আছে তোমার, প্যারালালি হচ্ছে আরাবল্লী পর্বত। তারপরে 2 নম্বর আছে কাবেরী নদী। তাহলে দক্ষিণ ভারতের নদী হচ্ছে কাবেরী, দেখো একেবারে দক্ষিণে আছে, তার উপরে আছে গোদাবরী, তার উপরে আছে তোমার কৃষ্ণা, এরকম করে আছে। তো কাবেরী দেখো এই জায়গাতে এরকম করে যেটা দেখানো আছে 2 নম্বর, এটা হচ্ছে তোমার কাবেরী। নেক্সট আছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান চেরাপুঞ্জি, হ্যাঁ, মেঘালয়। তাহলে এইখানে তোমরা এই জায়গাটা ডট ডট দিয়ে এই যে 3 নাম্বার তোমরা লিখে দিতে পারো, এই মেঘালয়টাই হচ্ছে তোমার পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তারপর আছে ভারতের অরণ্য গবেষণাগার, কোথায় আছে, দেরাদুন। তা দেরাদুনটা আছে ঠিক দিল্লির ওপরেই, দেখো এখানে দিল্লি আছে, দিল্লির ঠিক ওপরে আছে এরকম জায়গাতে দেরাদুন, হ্যাঁ, ভারতের অরণ্য গবেষণাগার। তারপর হচ্ছে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। দেখো পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল হচ্ছে সুন্দরবন, হ্যাঁ, এখানে দেখো ম্যানগ্রোভ অরণ্যও বলতে পারো বা সুন্দরবন লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চলও বলতে পারো, 5 নাম্বার হয়েছে। তারপরে আছে একটি কফি উৎপাদক অঞ্চল। দেখো কর্ণাটক, কেরালা, এগুলো হচ্ছে কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতে, এরকম একটা জায়গাকে তোমরা দেখাতে পারো। তারপরে আছে ভারতের রুড়, দুর্গাপুর, এই দেখো এরকম জায়গাতে পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত দুর্গাপুর। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র ব্যাঙ্গালোর।
ব্যাঙ্গালোর দেখো এরকম জায়গাতে আছে, ঠিক আছে। ব্যাঙ্গালোর হচ্ছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, একে সিলিকন ভ্যালিও বলা হয়। তারপরে দেখো আছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর মুম্বাই, এটা আগেও একবার এসেছিল। দেখো এই জায়গাতে হচ্ছে মুম্বাই হচ্ছে তোমার পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। নেক্সট হচ্ছে উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি, হ্যাঁ, এক কথায় দিল্লি। তাহলে ঠিক দেখো দেরাদুনের নিচে এই জায়গাতে দেখানো আছে দিল্লি। তা দেখো 10টা ম্যাপ পয়েন্টিং দেখানো হয়ে গেল। তো দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমার বোঝানো তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে হবে কি, আমি যখনই কোনো ভিডিও দেবো তখন সেটা কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা দেখে সমৃদ্ধ হতে পারবে। কোনো যদি সমস্যা হয়, বুঝতে না পারো, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।